বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র হলো ইসরায়েল। 14 মে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশে ইহুদিরা বিচ্ছিন্নভাবে বসবাস করত। কিন্তু কিভাবে এত বিশাল সংখ্যক ইহুদি জনগণ একত্রিত হলো ইসরায়েলে, কিভাবে তারা মুসলিম জাতির বুকের উপরে এক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমি আগেই বলেছি, ইহুদিরা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে বসবাস করত। কিন্তু অভিশপ্ত এ জাতির চতুরতা এবং ঘাতক মনোভাবের জন্য কোনো দেশই তাদেরকে নিজেদের অংশ হিসাবে মনে করত না, এমনকি তাদেরকে নিজেদের দেশের নাগরিকত্বও দেওয়া হতো না। ব্যাপারটা যখন ইহুদিদের নজরে আসলো, তখন তারা ভাবলো, আমাদের শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে হলে আমাদের একটি আলাদা রাষ্ট্র বানাতে হবে, আমাদের একটি ইহুদি রাষ্ট্র বানাতে হবে। 1896 সালে থিয়েডর হেরজিল নামে হাঙ্গেরিয়ান একজন সাংবাদিক প্যাম্পলেটের মাধ্যমে ইহুদি রাষ্ট্রের দাবিকে রাজনৈতিকভাবে তুলে ধরেন। তিনি তার প্যাম্পলেটে বলেছিলেন, ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র প্রয়োজন। এই দাবিটি ইতিহাসে জায়নিজম বা ইহুদিবাদ হিসেবে পরিচিতি পায়। এর ঠিক এক বছর পরেই ইহুদিবাদ একটি সংগঠনের রূপ নেয়, যার নামকরণ করা হয় ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন। এখন আমরা এগিয়ে যাব 1916 সালে, যখন ব্রিটিশরা ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। 1916 সালে ইহুদিদের বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের নেতাকর্মীরা ব্রিটিশদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দেখা করে একটি চুক্তি করে। চুক্তিটি ছিল কিছুটা এমন: যুদ্ধে ইহুদিরা ব্রিটিশদের হয়ে লড়াই করবে, বিনিময়ে ফিলিস্তিনের ভূমিতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্রিটিশরা তাদের সহযোগিতা করবে। এর ঠিক এক বছর পরে 1917 সালে বালফোর ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের আবারও বসতি স্থাপনের দাবি ব্রিটিশ সাম্রাজ্য সমর্থন করে। ইতিহাসে যা বালফোর ডিক্লারেশন নামে পরিচিত। বালফোর ঘোষণাটির অনুবাদ ছিল এমন: আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে মহামান্য ব্রিটিশ সরকার ইহুদি আন্দোলনের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছে এবং ফিলিস্তিনের ভূমিতে ইহুদি জাতি আবারও স্থাপনের দাবি সমর্থন করেছে। এই সাথে আমি আরও ঘোষণা করছি যে ব্রিটিশ সরকার ইহুদিদের লক্ষ্য অর্জনের জন্য পরিপূর্ণ সাহায্য ও সহযোগিতা করবে। 1937 সালে রয়্যাল ফিলিস্তিন কমিশনের নিকট স্বাক্ষর দানকালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধে ইহুদি সম্প্রদায় মিত্র শক্তির সাথে সহযোগিতা করায় ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের আবাসভূমি আন্দোলন সমর্থন করে। যদিও এই ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়নি, কিন্তু ইহুদি সম্প্রদায় এই ঘোষণাটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা পৃথিবীর সব প্রান্ত থেকে ফিলিস্তিনে জড়ো হতে থাকে। বালফোর ঘোষণার পর ফিলিস্তিনে ইহুদিদের যে মাইগ্রেশন শুরু হয়েছিল, ব্রিটিশরা ফিলিস্তিনের কর্তৃত্ব হাতে নেওয়ার পর সেই ধারা ক্রমাগত বাড়তে থাকে। 1918 সালে ফিলিস্তিনের মোট জনসংখ্যার মাত্র 1% ছিল ইহুদি, যা সংখ্যায় ছিল মাত্র কয়েক হাজার। কিন্তু পরবর্তী বছরগুলোতে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা গণহারে বাড়তে থাকে। 1923 সালে সেখানে ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 35,000-এ। এরপর 1931 সালে ফিলিস্তিনের জনসংখ্যা রিপোর্ট অনুসারে এই সংখ্যা পৌঁছায় 81,000-এ। 1931 সালের 10 বছর পর 1941 সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 2,50,000-এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে লক্ষ লক্ষ গৃহহীন লোকদের পুনর্বাসনের সমস্যা দেখা দেয়, যাদের মধ্যে বিপুল সংখ্যক ইহুদি ছিল। এই সমস্যার সমাধানে মার্কিন ও ব্রিটিশ নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। 12 জন সদস্যের এই কমিটি ওয়াশিংটন, লন্ডন ও কায়রো সফর করে ইহুদি, মুসলিম ও খ্রিস্টানদের বক্তব্য শুনেন। 1946 সালের 30 এপ্রিল তারিখে লন্ডন ও ওয়াশিংটন থেকে কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে ফিলিস্তিনে 1 লাখ ইহুদির বসবাসের ব্যবস্থা করার পক্ষে মত প্রকাশ করা হয়। তবে সেই রিপোর্টে স্পষ্ট ভাষায় এই কথাও উল্লেখ করা হয়েছিল যে ফিলিস্তিনে ইহুদি ও মুসলমান কেউই কারো উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না, বরং ইহুদি, মুসলিম ও খ্রিস্টান এই 3 জাতিরই ফিলিস্তিনের সমান অধিকার থাকবে। এই রিপোর্টের প্রতিক্রিয়ায় ইহুদি সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়। কানাডা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় এই বিপুল সংখ্যক ইহুদিদের বসবাসের ব্যবস্থা করা যেত। এমনকি প্রেসিডেন্ট ট্রুম্যানও তাদের আমেরিকায় জায়গা দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু ইহুদি সম্প্রদায় এসব প্রস্তাব গ্রহণ করেনি। তারা ব্রিটিশদের কর্তৃত্বের সুযোগে পুরো আরব মুসলমানদের প্রতিবাদকে উপেক্ষা করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের ফিলিস্তিনে আনার কাজ আরও জোরদার করে। 1941 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরবর্তী সময়ের মধ্যে আরও 6 লাখ ইহুদির ফিলিস্তিনে বসতি স্থাপন করে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনে ইহুদিদের অবস্থান জোরদার হয়ে ওঠে।
ব্রিটিশদের ছত্রছায়ায় ইহুদিরা হাগনা, ইরগুন সহ বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন গড়ে তোলে। তারা নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু করে। তারা নির্বিচারে মুসলমানদের হত্যা শুরু করে। ফলে দাঙ্গা, হাঙ্গামা ও গণহত্যা চরম আকার ধারণ করে। অবশেষে 1947 সালে ব্রিটিশ সরকার বিষয়টি জাতিসংঘের নিকট উপস্থাপন করে। 1947 সালের 28 এপ্রিল জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন হয়। ফিলিস্তিনের অবস্থা তদন্ত করে ওই বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘের নিকট রিপোর্ট পেশ করার জন্য একটি কমিটি গঠন করা হয় ওই অধিবেশনে। ইহুদিরা তখন বিক্ষোভ করে বলা শুরু করলো, জাতিসংঘ যেই সিদ্ধান্তই নিক না কেন, ফিলিস্তিনে তাদের স্বাধীন রাষ্ট্র ছাড়া তারা কোনো সিদ্ধান্তই মেনে নিবে না। যথাসময়ে কমিটি রিপোর্ট পেশ করে। কমিটির সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে দুই ধরনের রিপোর্ট পেশ করে, যার মধ্যে বেশিরভাগ দেশ ফিলিস্তিনকে বিভক্ত করে দুটি আলাদা রাষ্ট্র গঠনের সুপারিশ করে, আর বাকি দেশগুলো ফিলিস্তিনকে একটি ফেডারেল রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। তুমুল বিতর্কের পর ভোট গ্রহণ শুরু হয়। 29-13 ভোটে ফিলিস্তিন বিভক্তি প্রস্তাব পাশ হয়ে যায়। রাশিয়া ও আমেরিকা উভয়েই বিভক্তির পক্ষে ভোট দেয়, কিন্তু সাধারণ পরিষদে 2/3 ভোটে প্রস্তাবটি উত্তীর্ণ না হলে তা কার্যকরী হয় না। তাই 1947 সালের নভেম্বর মাসে প্রস্তাবটি সম্পর্কে বিবেচনা করা হবে বলে স্থির করা হয়। অবশেষে 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 33-13 ভোটে ফিলিস্তিন বিভক্তিকরণ প্রস্তাবটি পাশ হয়ে যায়। 10টি দেশ ভোট গ্রহণ থেকে বিরত থাকে। প্রস্তাবটিতে বলা হয়, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির মাত্র 45% জমি নিয়ে একটি আরব রাষ্ট্র গঠন করবে, আর দখলদার ইহুদিরা 55% জমি নিয়ে একটি ইহুদি রাষ্ট্র গঠন করবে। রাজধানী জেরুজালেম আন্তর্জাতিক আইনের আওতায় থাকবে। প্রস্তাবটি গৃহীত হওয়ার সাথে সাথে পরিষদে হাঙ্গামা শুরু হয়ে যায়, আর এই গোলমালের মধ্যেই আরব রাষ্ট্রগুলো এই সিদ্ধান্তে অসম্মতি জানায়। এই ঘোষণার পর ফিলিস্তিনে ইহুদিদের অত্যাচারের সীমানা ছাড়িয়ে যায়। ইহুদি সন্ত্রাসবাদ সংগঠনগুলো জোর জবরদস্তি করে মুসলিমদের উচ্ছেদ ও নিজেদের বসতি স্থাপন করে। জাতিসংঘে প্রস্তাবটি গৃহীত হওয়ার মাত্র 3 মাসের মধ্যে প্রায় 17,000 ফিলিস্তিনিদের গণহত্যা করে ইহুদি সন্ত্রাসবাদ সংগঠনগুলো। সমগ্র মুসলিম জাহান এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তাই জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি সম্পর্কে পুনরায় আলোচনা শুরু হয়। 20 এপ্রিল 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি ফিলিস্তিন বিভাগ কার্যকরী করা সাময়িকভাবে স্থগিত করে ফিলিস্তিনকে সাময়িকভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে আনার প্রস্তাব পেশ করে। 14 মে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের মেয়াদের শেষ দিন ছিল, তাই ওই তারিখের মধ্যেই একটি সিদ্ধান্ত হওয়া খুব জরুরি ছিল। ইহুদি নেতা চেইম ওয়েজম্যান গোপনে মার্কিন প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে একটি নতুন ষড়যন্ত্র করে। 14 মে ফিলিস্তিনে ব্রিটেনের কর্তৃত্বের মেয়াদ শেষ হয়ে যায়। ওই দিন ওয়াশিংটন সময় 6:01 ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ডেভিড বিন গুরিয়ন ফিলিস্তিনের বুকে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এর ঠিক 10 মিনিট পরেই ওয়াশিংটন সময় সকাল 6:11 প্রেসিডেন্ট ট্রুম্যান ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপরেই ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে আরেক পরাশক্তি রাশিয়া। ঠিক ওই সময় জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রতিনিধি কর্তৃক ফিলিস্তিনকে সাময়িকভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে আনার আলোচনা হচ্ছিল। 1949 সালে তুরস্ক বিশ্বের প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। এভাবেই পৃথিবীতে শান্তি ও ন্যায় নীতির জোর গলার দাবিদার দুটি দেশ পুরো আরব জাহানের বুকের উপরে ইসরায়েল নামক এক বিস্ফোরণ প্রতিষ্ঠা করে। ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পরদিন থেকেই আরব ইসরায়েল সামরিক যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে মিশর, জর্দান, ইরাক, সিরিয়া ও লেবানন আরবদের পক্ষে অংশ নেয়, কিন্তু আরব দেশগুলোর নিজ নিজ স্বার্থ উদ্ধারের চেষ্টা এবং মার্কিন চাপে জাতিসংঘের হস্তক্ষেপে আরবরা যুদ্ধে পরাজিত হয়। আর এই পরাজয়ের মাধ্যমে ফিলিস্তিনি ভূমি থেকে ইহুদিদের বিতাড়িত করার শেষ চেষ্টাটিও ব্যর্থ হয়ে যায়।